শুরুতেই নজর রাখবো আজকের প্রথম খবরে। রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বিধাননগর এমএলএ এমপি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 16ই নভেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের একাধিক নেতৃত্বকে ইডি সিবিআই তলব করেছিল। এর মাঝে বর্ষিয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতারি পরোয়ানা জারি করে নতুনভাবে অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। আগামী 16ই অক্টোবরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, অর্ডার হাতে তিনি পাননি। অর্ডার হাতে পেলে তিনি হাজিরা দিয়ে জামিনের আবেদন করবেন। এই বিষয়ে তিনি আরও জানান, এই ঘটনা বামফ্রন্ট আমলের। একজন চালক কড়েয়া থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেই মামলায় আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। চলে আসছি আজকের পরবর্তী খবরে। হঠাৎ রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিলেন দিলীপ ঘোষ। কেন এমন সিদ্ধান্ত জেনে নেওয়া যাক। রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছাড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অর্থাৎ রাজ্য পুলিশের নিরাপত্তা ছাড়লেন তিনি। রাজ্যকে চিঠি দিয়ে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা। কিন্তু কেন হঠাৎ করে রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিলেন দিলীপ ঘোষ, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে দিলীপ বাবুর ঘনিষ্ঠ মহল বলছে, বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজ্য সভাপতি থাকাকালীন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হতো দিলীপ ঘোষকে। কিন্তু সম্প্রতি তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দলের সভাপতি রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দলের সর্বভারতীয় সহসভাপতি করা হয়। ফলে আগের মতো তাকে আর রাজ্যময় ঘুরতে হবে না। সেই কারণে রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিলেন তিনি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের 2 নিরাপত্তা রক্ষী থাকতেন দিলীপ ঘোষের সঙ্গে। প্রসঙ্গত 2019 সালের লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যের পেছনে দিলীপ ঘোষের ভূমিকার কথা স্বীকার করেন দলের কেন্দ্রীয় নেতৃত্বও। সেই ভোটের পর বিজেপির তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এমনই রিপোর্ট দেয় গোয়েন্দাদের আশঙ্কা ছিল যে কোনো সময় তার উপর হামলা হতে পারে, এমনকি প্রাণঘাতী হামলারও সম্ভাবনা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো রিপোর্টে জানানো হয়েছিল। তার ভিত্তিতেই তার ঠিকানাও যেমন বদল করতে হয়, তেমনি তার নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটাগরি করা হয়। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার পর দিলীপের রক্ষীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 30 জনের কাছাকাছি। সেই সঙ্গেই রাজ্যের তরফে 2 জন নিরাপত্তা রক্ষী থাকত। এবার রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। প্রসঙ্গত, দলের রাজ্য সভাপতি হওয়ার পর একাধিক জায়গায় গণ্ডগোলের মাঝে পড়েন তিনি। দার্জিলিং হোক বা হালের ভবানীপুর উপনির্বাচনে প্রচারের শেষ দিন দিলীপ ঘোষের নিরাপত্তা বলয়ের মধ্যেই নানা সমস্যা হয়েছে। চলে আসছি পরবর্তী খবরে। পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা কম। বেহাল দশা কাটাতে 109 কোটির সংস্কার বরাদ্দ রাজ্যের। টানা বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। কথা ছিল দুর্গাপুজোর পর খুলতে পারে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু যা পরিস্থিতি তাতে পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা কম। কারণ করোনা নিয়ন্ত্রণে এলেও নিরাময় হয়নি বলে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও দুর্গাপুজোর পর স্কুল খুলেছে রাজ্য, সম্ভাবনাময় এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার স্কুল সংস্কারে 109 কোটি বরাদ্দ করল নবান্ন। সোমবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি সংস্কারের জন্য মোট 109 কোটি 42,37,133 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জেলার আধিকারিকরা
এই বরাদ্দ অর্থ স্কুল সংস্কারের কাজে লাগাবেন। কিন্তু প্রশ্ন হলো, স্কুল কবে খুলবে? কারণ ইঙ্গিতে পরিষ্কার মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা কম। কারণ আজ 5ই অক্টোবর, এই টাকা বরাদ্দ করা হয়েছে স্কুল সংস্কারের জন্য। এদিকে রাত পোহালেই মহালয়া, আর 5 দিন পর, এদিকে 5ই অক্টোবর মহালয়া, তার 5 দিন পরেই পুজো, আর পুজো মানেই পুজোর ছুটি। সুতরাং হাতে গোনা এই 6 দিনে কি স্কুল সংস্কার করা সম্ভব? তাই পুজোর ছুটির পর সংস্কারের কাজ চলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই কারণেই পুজোর পর স্কুল খোলার সম্ভাবনা প্রায় নেই। করোনার প্রথম ধাক্কা, প্রত্যেক দিন 6,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলেন করোনায়। প্রতিদিন সামনে আসছিল ভয়ঙ্কর ছবি। রাজ্যের হাল ক্রমেই খারাপ হচ্ছিল, প্রতিদিন বাড়ছিল করোনা রোগী। তাই প্রথম ধাক্কায় 30শে জুন 2020 পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ব্যাস, তারপর আর খোলেনি স্কুল। করোনা পরিস্থিতিতে অনলাইনে পঠন পাঠন চালালেও বিশেষ লাভ হচ্ছে না পড়ুয়াদের। এমনকি সঠিক পরিকাঠামোর অভাবে প্রত্যন্ত গ্রামে এ ব্যবস্থা করা যাচ্ছে না। ফলে সোজা কথায় বলতে গেলে দেশের শিক্ষা ব্যবস্থা করোনার কারণে প্রায় ডকে উঠেছে। এই রকম অবস্থায় করোনার প্রভাব একটু কমে আসলে স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে সরকার। চলে আসছি পরবর্তী খবরে। বিনা নোটিশে 3 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বরখাস্ত করলেন লকেট। নির্মমতার নজির গড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দুর্গাপুজোর আগেই নিজের 3 সহযোগীকে কাজ থেকে তাড়ালেন লকেট। পুজোর আগে বিনা নোটিশেই 3 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বরখাস্ত করায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে। ঠিক কী কারণে এই অপসারণ? উত্তর নেই কারোর কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই 3 জন হলেন একজন মহিলা এবং 2 জন যুবক, যারা কিনা প্রার্থী হওয়ার অনেক আগে থেকেই লকেট চ্যাটার্জির ছায়াসঙ্গী। সাংসদের দিল্লির অধিকাংশ কাজ সামলাতেন এয়ারপোর্ট এলাকার বাসিন্দা এক যুবক। হুগলির সংসদীয় এলাকার যাবতীয় কাজের দায়িত্ব ছিল নিউ ব্যারাকপুর এলাকার এক যুবকের উপর। আর ওই মহিলা পিএ মূলত সবসময় সাংসদের সঙ্গেই থাকতেন। সাংসদের হঠাৎ এই সিদ্ধান্ত প্রসঙ্গে এক পিএ জানিয়েছেন, কি হয়েছে কিছুই জানি না, কলেজ শেষ করেই রাজনীতিতে এসেছি। উনি যখন মহিলা মোর্চার নেত্রী ছিলেন তখন থেকেই সঙ্গে ছিলাম। তারপর লোকসভা নির্বাচনে একসঙ্গে কাজ করেছি। খুব চাপ ছিল, বাড়ি যাওয়ার অবকাশ মিলত না। সামান্য মাইনে পেতাম, তবুও অফিসে থেকে রান্না করে খেয়েছি। দিনরাত পরিশ্রম করেছি, নিজের পয়সায় তেল ভরে বাইক চালিয়ে কাজ করেছি। তার এই প্রতিদান পেলাম। তিনি এও জানিয়েছেন, লকডাউনে জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছি। তখন কেউ ছিল না, সবাই সংক্রমণের ভয়ে বাড়িতেই থাকতো। আমি একাধিকবার বাজার করা থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সাংসদের বাড়িতে পৌঁছে দিয়েছি। তখন তার দাদা সুশান্ত চ্যাটার্জিকেও দেখা যায়নি। হঠাৎ গত বিধানসভা নির্বাচনের আগেই সুশান্ত বাবু তৃণমূলের থেকে এসে সংসদের নির্বাচনী এজেন্ট হয়ে যান। একই ঘটনা ঘটেছিল লোকসভা নির্বাচনের আগেও। তখনও তিনি হঠাৎই এসে নির্বাচনী এজেন্ট হয়েছিলেন। কিন্তু লকেটের দাদা তৃণমূল নেতা মদন মিত্রের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। নিজের দাদার কথাই উঠতে বসতে শুনছেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। তবে লোকসভা নির্বাচনের পর সুশান্ত বাবুকে আর দেখা যায়নি লকেটের সঙ্গে। তবে এবারই ব্যতিক্রম। বিধানসভা নির্বাচনে
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই সুশান্ত বাবুর প্রভাব নজরে পড়তে শুরু করে। লকেটের বিজেপি তবে এবারই ব্যতিক্রম। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই সুশান্ত বাবুর প্রভাব নজরে পড়তে থাকে। লকেটের বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আপাতত উত্তরাখণ্ডে সংগঠনের দায়িত্বে রয়েছেন। লকেট বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আপাতত উত্তরাখণ্ডে সংগঠনের দায়িত্বে রয়েছেন, তাই বারবার দিল্লি যেতে হয় লকেটকে। তাই সাংসদের অবর্তমানে তিনি যাবতীয় সিদ্ধান্ত নিতে শুরু করেন। এমনকি সুশান্ত বাবুর বিরুদ্ধে দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থক থেকে শুরু করে সরকারি কর্মী, আমলা সকলের সঙ্গেই চরম দুর্ব্যবহার অভিযোগ। এমনকি সুশান্ত বাবুর বিরুদ্ধে দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থক থেকে সরকারি কর্মী, আমলা সকলের সঙ্গেই চরম দুর্ব্যবহারের অভিযোগ উঠতে থাকে। তখন তার এই ঔদ্ধত্যকে মেনে নেয়নি অনেকেই। সকলেরই অভিযোগ অন্যান্য সময় নয়, শুধুমাত্র নির্বাচনের সময় কেন আসেন সুশান্ত বাবু, আর এসেই উনি নির্বাচনী এজেন্টও হয়ে যান। আশ্চর্য বিষয়, এই নিয়ে দুবার এই ঘটনা ঘটেছে। ফলে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে অনিশ্চয়তা আবহ সৃষ্টি হয়। চলে আসছি পরবর্তী এবং শেষ খবরে। মুকুল দলবদলের পর এবার বাড়িও বদলাচ্ছেন। কোন সমীকরণ কাজ করছে নেপথ্যে? 21 বিধানসভা নির্বাচনের পর সুপুত্র মুকুল রায় দল বদলেছেন। বিজেপি ছেড়ে ফিরে এসেছেন নিজের দল তৃণমূলে। তারপর তাকে এখনও সে অর্থে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। কৃষ্ণনগরে গিয়ে মুখ ফুসকে বিজেপি হয়ে সওয়াল করার পর থেকেই মুকুল রায় একটু পিছনের সারিতে। যদিও এজন্য স্ত্রী বিয়োগে মুকুল রায়ের মানসিক অস্থিরতা ও শারীরিক অসুস্থতাকেই দায়ী করা হয়েছে। এই অবস্থায় মুকুল রায় বাড়ি বদলের সিদ্ধান্ত নিলেন। দল বদলের পর মুকুল রায়ের বাড়ি বদলের সিদ্ধান্ত নিয়েও এবার জল্পনা শুরু হয়েছে। মুকুল রায় নিজের মুখেই জানিয়েছেন, এখনও বাড়ি বদল করিনি, তবে আগামী কয়েকদিনের মধ্যেই বাড়ি বদল হয়ে যাবে। হঠাৎ কেন বাড়ি বদলানোর সিদ্ধান্ত নিলেন? প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, আমার বাড়ি বদলের মধ্যে আবার যেন কোনো জল্পনা খুঁজবেন না। আমার বাড়ি বদলের পিছনে অন্য কোনো কারণ নেই। মুকুল রায়ের আদি বাড়ি কাঁচরাপাড়ায়। সেখানে পুত্র শুভ্রাংশু, পুত্রবধূ ও নাতি নাতনিদের নিয়ে থাকতেন তিনি। বিজেপিতে থাকাকালীন রাজনৈতিক কাজকর্মের জন্য তিনি সল্টলেকে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সল্টলেকের বিডি ব্লকে 51 নম্বর বাড়িতে থাকতেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে এখান থেকেই কর্মকাণ্ড পরিচালিত করতেন মুকুল রায়। এবার বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ভোটের ফল প্রকাশের 1 মাস যেতে না যেতেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। 11 জুন তৃণমূল ভবনে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুরনো দলে ফেরেন। তারপরই তার এই বাড়ি বদলের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মুকুল রায় নিজের মুখে বলেছেন বাড়ি বদলের কোনো কারণ নেই, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে বাড়ি বদলের যথার্থ কারণ রয়েছে। মুকুল রায় চাইছেন না যে বাড়িতে থেকে তিনি বিজেপির কর্মকাণ্ড পরিচালনা করেছেন সেই বাড়ি থেকে তৃণমূলের কাজকর্ম চালাতে। তাই তিনি সল্টলেকের ওই ব্লকেই আরেকটি বাড়ি ভাড়া নিচ্ছেন। পুজোর পর মুকুল রায় সেই বাড়ি থেকেই তৃণমূলের কাজকর্ম পরিচালনা করবেন তিনি। মুকুল রায়ের নতুন ঠিকানা হবে সল্টলেকের বিডি ব্লকের 164 নম্বর বাড়ি। স্ত্রী বিয়োগের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এখন তিনি অনেকটাই সুস্থ। পুজোর পর মুকুল রায় সেই বাড়ি থেকেই তৃণমূলের কাজকর্ম পরিচালনা করবেন তিনি। পুজোর পর মুকুল রায় সেই বাড়ি থেকেই তৃণমূলের কাজকর্ম পরিচালনা করবেন। মুকুল রায়ের নতুন ঠিকানা হবে সল্টলেকের বিডি ব্লকের 134। পুজোর পর মুকুল রায় সেই বাড়ি থেকেই তৃণমূলের কাজকর্ম পরিচালনা করবেন।
মুকুল রায়ের নতুন ঠিকানা হবে সল্টলেকের পুজোর পর মুকুল রায় সেই বাড়ি থেকেই তৃণমূলের কাজকর্ম পরিচালনা করবেন। মুকুল রায়ের নতুন ঠিকানা হবে সল্টলেকের বিডি ব্লকের 164 নম্বর বাড়ি। স্ত্রী বিয়োগের পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এখন তিনি অনেকটাই সুস্থ। পুজোর পর তিনি তার পুরনো দলের হয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করবেন। তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে শুভেন্দু অধিকারী আইনি লড়াইয়ে নেমেছেন। মুকুল রায় গুটি সাজিয়ে নামবেন পুজোর পর। পিএসসি কমিটির চেয়ারম্যান ইস্যুতেও তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।